আজকে আমরা পরিবেশবিদ্যা ৬ নম্বর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তা বায়ুমণ্ডল সম্পর্কে এটি প্রথম ভিডিও পার্ট 1। আমরা এরপরে বায়ুমণ্ডলের আরও কিছু প্রশ্ন উত্তর সলভ করব অন্যান্য ভিডিওতে। এই ভিডিওতে মোট 30টি প্রশ্নের উত্তর করব আমরা। প্রথমে বায়ুমণ্ডল সম্পর্কে একটু জেনে নিই। তা মোটামুটিভাবে আমাদের ধরা হয় যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 কিলোমিটার অবধি যে অবস্থানটা আছে সেই অবস্থানের মধ্যে বা সেই টোটাল এরিয়াটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সমমণ্ডল এবং 2 নম্বর হলো অসমমণ্ডল। সমমণ্ডলের মধ্যে আরও কিছু ভাগ আছে, অসমমণ্ডলের মধ্যে আরও কিছু ভাগ আছে। এই যে ভাগগুলো করা হয়, বায়ুতে অবস্থিত বিভিন্ন যে উপাদানগুলো আছে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ, ধূলিকণা, আরও যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলোর উপরে নির্ভর করে এই বায়ুমণ্ডলের স্তরগুলো ভাগ করা হয়েছে। আর এছাড়াও উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, কোথাও ডিক্রিজ হচ্ছে, চাপ কম বেশি আছে, সব কিছুর উপরে নির্ভর করে এই স্তরগুলো ভাগ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে সমমণ্ডল। সমমণ্ডল মানে এই সমমণ্ডলে বিশেষ করে ভূপৃষ্ঠ থেকে 80-88 কিলোমিটার অবধি যে অঞ্চলটি আছে সারা পৃথিবীব্যাপী, সেই অঞ্চলটিকে সমমণ্ডল বলা হয়েছে কারণ এই অঞ্চলে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সমানভাবে বিস্তার করছে, সেজন্য এখানে এটাকে বলা হচ্ছে সমমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো একই রকম, কিন্তু অসমমণ্ডলে বায়ুমণ্ডলের উপাদান বিভিন্ন ধরনের। তার মানে 80 থেকে 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটারের মধ্যে আমরা যত উপরে যাব তত দেখব যে একটি স্তরের সঙ্গে আরেকটি বা কিছুটা উপরে উঠতে উঠতে কোথাও বায়ুমণ্ডলের উপাদান যেরকম আছে অন্য জায়গায় গিয়ে বা আরেকটু উঁচুতে গেলে সেখানে বায়ুর উপাদান আলাদা হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে ওটা অসমমণ্ডল। সমমণ্ডলে 0 থেকে 88 কিলোমিটার অবধি একই রকম উপাদান দেখতে পাওয়া যায়। এই সমমণ্ডলে আরও যে স্তরগুলো আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর থেকে মানে ভূপৃষ্ঠ থেকে 0 কিলোমিটার থেকে শুরু করে আমাদের উচ্চতা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা আমাদের উচ্চতা কত সেটা ধরি। তাহলে 0 থেকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যদি 80 কিলোমিটার উপরে যাই, প্রথমত 15 কিলোমিটার, 15 থেকে 18 কিলোমিটার, সেটা হলো ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল এখানে বলা হয়েছে। তারপর 18 কিলোমিটার থেকে 80 কিলোমিটার মধ্যে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটি স্তর আছে যেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ আর স্ট্র্যাটোস্ফিয়ারের থেকে মেসোস্ফিয়ার, তার মাঝখানে একটি স্তর আছে সেটিকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। তারপরে মেসোপজ আছে বিভিন্ন ধরনের। তা এখানে আর আলোচনা না করে আমরা পরবর্তীতে একবার শর্ট কোশ্চেনে চলে যাই। তা প্রথম শর্ট কোশ্চেনে কি বলা হয়েছে? বায়ুমণ্ডল কাকে বলে? তাহলে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। আগেই বললাম যে বিভিন্ন ধরনের যে উপাদান, সেই উপাদানগুলো হলো বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, আরও বিভিন্ন ধরনের যে গ্যাসীয় পদার্থগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই বায়ুমণ্ডলটি গঠিত। 2 নাম্বার কি বলেছে? বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হলো 10,000 কিলোমিটার। 3 নাম্বার প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কি কি ভাগে ভাগ করা হয়েছে? হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। আগে যেটা বললাম সমমণ্ডল, বিষমমণ্ডল। সমমণ্ডল মানে হোমোস্ফিয়ার,
আর 2 হলো বিষমমণ্ডল মানে হেটেরোস্ফিয়ার। 4 নাম্বার, হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা অবধি বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে এখানে 90 কিলোমিটার বলা হয়েছে, মূলত 88 কিলোমিটার অবধি হোমোস্ফিয়ারটি অবস্থিত। আর হেটেরোস্ফিয়ার বায়ু স্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? 88 বা 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নেক্সট 6 নম্বর প্রশ্নটি কি আছে? বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি? বায়ুমণ্ডলের প্রধান যেটি গ্যাসীয় উপাদান সেটি হলো নাইট্রোজেন। কেন নাইট্রোজেনকে বলা হয়? কারণ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণটি সবথেকে অধিক। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত? 78.1, বা যদি খুব অ্যাকুরেটলি বলতে হয় 78.084 ছবিতে দেওয়া আছে। সবথেকে বেশি আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন অবস্থান করছে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? প্রায় 20.9%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বা CO2 পরিমাণ কত? 0.003%। এইখানে যে শতাংশগুলো দেওয়া আছে আপনারা একটু ভালো মতো লক্ষ্য রাখুন, পরীক্ষায় কিন্তু হামেশাই এই প্রশ্নগুলো আসে। 10 নম্বর প্রশ্নটিতে কি বলছে? ট্রোপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? আমরা বিস্তারিত আলোচনায় তখনই বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হলো ট্রোপোস্ফিয়ার। এখানে আরেকটু বলে রাখি যে ছবিতে আছে দেখুন হাইড্রোজেন, তারপর ক্রিপ্টন, নিয়ন, এইখানের পার্সেন্টেজগুলো কিন্তু দেওয়া আছে তাদের সংকেত হিসেবে। আপনাদের এই সংকেতগুলো দিয়ে, পার্সেন্টেজগুলো দিয়ে কিন্তু এখান থেকে আরও বিভিন্ন শর্ট কোশ্চেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে ট্রোপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধ্বসীমা 0 থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কি? ট্রোপোপজ। ট্রোপোপজের পরের স্তরটি কি হলো? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে কি অবস্থান করছে? ট্রোপোপজ। পজ কেন বলা হয়েছে? এখানে যে উষ্ণতা আছে সেই উষ্ণতা এখানে সমানভাবে অবস্থান করছে কিছু কিলোমিটার, তারপরে তার উষ্ণতার পার্থক্য দেখতে পারি। 12 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে মেঘ, ঝড় ইত্যাদি সৃষ্টি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে। 13 নম্বর, উভয় মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? মেরু অঞ্চল বলছে কিন্তু উত্তর মেরু, দক্ষিণ মেরু। উভয় মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হলো 8 কিলোমিটার। একটু আগে কি বললাম? 18 কিলোমিটার। সেটা কোথায়? সেটা হলো নিরক্ষীয় অঞ্চলে। আর যত আমরা উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যাব তার উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে। এটিরও বিভিন্ন কারণ আছে, এখানে সেগুলো আলোচনা করছি না, পরে ভবিষ্যতে প্রয়োজনে আলোচনা হবে। 14 নম্বর, ট্রোপোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। 15 নম্বর, ওজোন স্তরে ওজোন গ্যাসের স্তর বা ওজোন স্তর কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখতে পাওয়া যায়। ওজোনের সংকেত কি? O3। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের বায়ুর যে স্তর আছে তার নাম কি? মেসোস্ফিয়ার। 17, মেসোস্ফিয়ারের উপরে বায়ুর যে স্তর আছে তার নাম কি? থার্মোস্ফিয়ার। তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্তরের নাম পেয়ে গেলেন। প্রথম যে ছবিটি দেখিয়েছিলাম সেই ছবিটি ভালো মতো আপনারা স্টাডি করবেন। আর ডান দিকে যে ছবিটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রোপোস্ফিয়ারের মধ্য দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে, মেসোস্ফিয়ারে, এখানে কি ট্রোপোমণ্ডলের মধ্য দিয়ে প্লেনের দেখাচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে দেখাচ্ছে হলো আবহাওয়া, বেলুন ইত্যাদি। এগুলো এই স্তর পর্যন্ত যাতায়াত করে বা এই স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে। আর মেসোমণ্ডলে উল্কাপিণ্ড এসে পড়ে যায়। 19 নাম্বার,
18 নম্বরটি যত সম্ভব বলেছি, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি কত দূর পর্যন্ত? 8 কিলোমিটার। 19 নম্বর কি? বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারকে বলা হয় বা ম্যাগনেটোস্ফিয়ার আছে। ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের উচ্চতা অনেক সময় বলা হয় 1500 কিলোমিটার অবধি, আর 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার অবধি স্তরটিকে বলছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারও বলা হয়, ম্যাগনেটোস্ফিয়ারও বলা হয়ে থাকে। 20 নম্বর, গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলে অপর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধূলিকণা। ধূলিকণা কিন্তু বায়ুমণ্ডলের একটি অন্যতম উপাদান। 21 নম্বর, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার। 22, পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে থাকে তার নাম কি? ট্রোপোস্ফিয়ার স্তরে ঘটে থাকে। সবার যে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারেই কিন্তু আমরা আবহাওয়াজনিত যে ঘটনাগুলি আছে সব আমরা দেখতে পারি। তার মানে মেঘ ঠেক যত আছে, আমরা কিন্তু বেশিরভাগ মেঘ ঠেকগুলো কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্য দিয়ে ঘোরাফেরা করে। তাহলে ঝড় বৃষ্টি সব যত কিছু আছে আবহাওয়ার, সব কিন্তু ট্রোপোস্ফিয়ারে ঘটে। 23 নম্বর, স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায়? স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারে। যত উচ্চতা বাড়তে থাকে আস্তে আস্তে, মানে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা, এখানে একটু আরেকটি কয়েকটা জিনিস বলে রাখি, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যত উপরে উঠতে থাকি কোনো স্তরে সেই উষ্ণতা কমতে থাকে, কোনো স্তরে উষ্ণতা বাড়তে থাকে। ট্রোপোস্ফিয়ারে যত আমরা উপরে উঠতে থাকব উষ্ণতা তত কমতে থাকবে। ট্রোপোস্ফিয়ারে কি বললাম? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকবে, কিন্তু ট্রোপোপজে গিয়ে দেখা যায় যে কিছু অঞ্চল জুড়ে উষ্ণতা না বাড়ে না কমে, সেজন্য সেখানে উষ্ণতা পজ হয়ে গেছে, থেমে গেছে, না বাড়ছে না কমছে। সেজন্য সেটাকে বলা হচ্ছে, যেহেতু এটা ট্রোপোস্ফিয়ারে ঘটছে সেজন্য এটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। পজ হয়ে গেছে উষ্ণতাটা, যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাই আছে। কিছু দূর যাওয়ার পরে যখন আমরা ট্রোপোপজ ক্রস করব, স্ট্র্যাটোস্ফিয়ারে যাব, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কিন্তু আবার উষ্ণতা কিন্তু বাড়তে থাকবে। সেটি মেসোস্ফিয়ারে গিয়ে আবার উষ্ণতা কমতে থাকবে, থার্মোস্ফিয়ারে উষ্ণতা বাড়তে থাকবে, এক্সোস্ফিয়ারে উষ্ণতা বাড়তে থাকবে। তাই এইভাবে যখন ওই যে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এই যে পসগুলো হচ্ছে, তার মানে মনে রাখবেন যে সেই সব জায়গায় বা সেই সব অঞ্চলে গিয়ে টেম্পারেচার ডিক্রিজও হয় না, ইনক্রিজও হয় না। সেই জন্য সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তার অবস্থান অনুযায়ী কখনো ট্রোপোপজ, কখনো স্ট্র্যাটোপজ, কখনো মেসোপজ ইত্যাদি। তাহলে স্বাভাবিক উষ্ণতার হ্রাস বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায়? সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। 24, ওজোন গ্যাসের স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে রয়েছে? ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে? যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই ওজোন স্তরটি আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার, শান্তমণ্ডল, এই সব জায়গাগুলো দিয়ে প্লেন ওঠানামা করে বা চলাফেরা করে। 25 নম্বর, পৃথিবীর রেডিও তরঙ্গগুলো বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে? আয়নোস্ফিয়ার স্তরে রিফ্লেক্ট হয়ে আবার সেই তরঙ্গটি ফিরে আসে পৃথিবীতে। 26 নম্বর, জেট বিমানগুলো বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে? এখনই বললাম, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলো চলাফেরা করে। 27 নম্বর, বায়ু দূষণকারী পদার্থগুলো প্রধানত বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ট্রোপোস্ফিয়ার স্তরে অবস্থান করে, মানে সবার যে নিচের স্তরে, সেই নিচের স্তরে অবস্থান করছে বায়ু দূষণকারী পদার্থগুলো। 28 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়? উত্তর হবে ওজোন গ্যাসের স্তর বা ওজোন স্তর O3। O3
যে অতিবেগুনি রশ্মি আছে সূর্যের থেকে আগত সেটি শোষণ করে নেয়। 29 সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে কি বলে? আমরা প্রথমেই বলেছিলাম সমমণ্ডল এবং বিষমমণ্ডল। তাহলে সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মাঝখানে যে স্থানটি আছে সেটাকে সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখা যেটি আছে সেই সীমারেখাটাকে বলা হচ্ছে টার্বোপস। সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে বলা হচ্ছে টার্বোপস। যেখানে সমমণ্ডল শেষ হচ্ছে, যেখানে বিষমমণ্ডল শুরু হচ্ছে, যে রেখা দিয়ে আলাদা করা আছে সেটাকে বলা হচ্ছে টার্বোপস। 29 আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডলে ধূলিকণার অবস্থানের জন্য আকাশকে নীল দেখায়। বায়ুমণ্ডলে যে ধূলিকণা আছে সেখানে রিফ্লেক্ট হয়ে আমরা আকাশকে নীল দেখাই। এছাড়া আরও অনেক যুক্তি আছে। আমাদের পৃথিবীর যে জল, সেই জলকে আমরা উচ্চতা থেকে যদি আমরা দেখি তাহলে নীল দেখায়। সেই যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো রিফ্লেক্ট হয়ে বিভিন্ন ধূলিকণার মাধ্যমে আকাশকে আমরা নীল দেখি। 30 নম্বর বায়ুমণ্ডলের কোন গ্যাস সৌরতাপের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। আজকের সর্বশেষ প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে? কার্বন ডাইঅক্সাইড বা CO2। সেজন্য আমাদের বলা হয় CO2 নির্গমন বা CO2 নিয়ন্ত্রণের কথা, কারণ CO2-র নিয়ন্ত্রণের উপরে আমাদের জলবায়ু থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু কিন্তু নির্ভর করবে। যাই হোক, আজকে বায়ুমণ্ডলের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানে শেষ করছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সঙ্গে যদি আপনাদের ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই কেন ভালো লাগেনি আমাদের কমেন্ট করে জানান। তাহলে আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। ধন্যবাদ।